আমি এখন আপনাদের দৈব বা যে কোনো চলক সম্পর্কে ধারণা দিতে চাই, এবং এটি এমন একটি জিনিস যা আমার জন্য বোঝা অনেক কষ্টদায়ক হতো, কারণ এটি নিজেই নিজের উপজাত। এটি একটি চলক, এবং আমরা অবশ্যই চলকের সাথে পরিচিত যা কোনো সমীকরণে অজানা রাশি হিসেবে থাকে। আমি যদি লিখি x+3=7, চলকটি হলো x, অথবা আরেকটি সমীকরণ থাকতে পারে y=3x-2। এখানে y এবং x দুটিই চলক। এখন তুমি যদি x এর মান বসাও তাহলে y এর মানও পেয়ে যাবে, এবং তুমি এর পরিবর্তনও করতে পারবে। অর্থাৎ চলকের পরিবর্তন করা যায় এবং তাদের একটি নির্দিষ্ট মানও থাকতে পারে। তো দৈব চলক এমন একটি জিনিস যা বিভিন্ন মান নিতে পারে, কিন্তু এটি এমন কোনো জিনিস নয় যা তুমি সচরাচর সমাধান করো। তো তোমাদেরকে নোটেশনের সাথে পরিচিত করার জন্য বলছি যে দৈব চলক সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়, সাধারণত বড় হাতের x। এটি সাধারণ চলক থেকে ভিন্ন কারণ এর অনেক মান হতে পারে সাধারণ চলকের মতো, কিন্তু তুমি কখনো এটি সমাধান করো না, তো একে চলক বলাটা বিতর্কিত। এটি আসলে একটি ফাংশন। এটি এমন একটি ফাংশন যা তোমাকে দৈব পদ্ধতির এক বিশাল বিশ্ব থেকে সত্যিকার সংখ্যার পথ দেখায়। তো আমি কোনোভাবে একটি দৈব পদ্ধতির উদাহরণ দিতে চাচ্ছিলাম। ধরে নেই আমরা জানতে চাচ্ছি কাল বৃষ্টি হবে কিনা। তো ধরে নিচ্ছি কালকে বৃষ্টি, আবার ধরে নিচ্ছি এখানে কালকে বৃষ্টি নয়। তুমি চাইলে কালকে পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারো বৃষ্টি হবে কিনা, কিন্তু তুমি কিভাবে এর পরিমাণ নির্ণয় করবে? আমরা বলতে পারি কালকে যদি বৃষ্টি হয় তবে এই দৈব চলকের মান 1, আর যদি বৃষ্টি না হয় তো 0। আমরা এখানে 1 ও 0কে ভাগ করে নিই, যা প্রয়োজন হতে পারে, এবং এটি সঙ্গতিপূর্ণ। কিন্তু চাইলে আমরা একে নির্দিষ্ট করে দিতে পারতাম, আমরা বলতে পারতাম এটি 21 ও এটি 100। তুমি এটাকে যেভাবে সংজ্ঞায়িত করো। তো তোমার এই পার্থক্যটি মনে রাখতে হবে যে দৈব চলক সাধারণ চলকের মতো কোনো চলক নয়। এটি আসলে একটি ফাংশন যা দৈব পদ্ধতি ও আসল সংখ্যার মধ্যে একটি সংযোগ স্থাপন করে, এবং এখানে এই সংখ্যাটি হতে পারে যে কোনো সংখ্যা। কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা আসলে জানি না কালকে বৃষ্টি হবে কিনা, হয়তো আমাদের সম্ভবত ধারণা আছে। তো সেই অংশ থেকে আমরা বলতে পারি যে এই চলকের মান যে কোনো হতে পারে। আমি আরও কিছু আঁকি যাতে আমরা দৈব চলক x সমান দৈব চলক x সমান আসলে প্রকৃতপক্ষে এটা নিউমেরিক ম্যাপিং হতে পারে। এটি হতে পারে একটি নিরপেক্ষ ছক্কা যদি নিক্ষেপ করা হয় এর উপরে যে সংখ্যাটি থাকবে তার সমান। এটি একটি দৈব চলক। আমি বলতে পারতাম যে ছক্কাটি নিক্ষেপ করার পর এটি পূর্ব দিকে মুখ করে থাকে, কিন্তু এটি তেমন প্রয়োজনীয় হতো না। তুমি একে এভাবেও সংজ্ঞায়িত করতে পারো, দৈব চলক x সমান, তুমি বলতে পারো এটি সমান 1 যদি হেড আসে, আর বলতে পারো 0 যদি টেল আসে। আমি আবার বলছি যে এটা হচ্ছে হেড এবং টেল উঠবার পরীক্ষণের ফলাফল। আমি যখন একটি পয়সা উত্তোলন করি এটি একটি দৈব পদ্ধতি, প্রতিটি উত্তোলন একটি পরীক্ষণ, এবং দৈব চলক শুধু এই পরীক্ষণকে পরিমাপ করছে। আমি জানি এটাকে একটু কঠিন মনে হচ্ছে এর টার্মিনোলজির জন্য, কিন্তু আমরা যা করছি তা আসলে খুবই সোজা। আমরা হেড পেলে 1 আর টেল পেলে 0 নির্দিষ্ট করছি। এখন আমি দৈব চলকের ভিতরে প্রবেশ করছি যা আমি সম্ভাব্যতা করার সময় করিনি, কারণ এটি অঙ্কপাতনের সময় কাজে আসে, কারণ আমরা এখানে সম্ভাব্যতা বন্টন ও কাঙ্ক্ষিত মান সম্পর্কে আলোচনা করব। তো এটি অত্যন্ত প্রয়োজনীয় এখানে দৈব চলকের ব্যাপারে আলোচনা করা। তো আসো সম্ভাব্যতা বন্টন ও কাঙ্ক্ষিত মান সম্পর্কে আমরা আলোচনা করি। তো এখানে প্রথমে সম্ভাব্যতা হলো, আসলে আগে এখানে অন্য একটি জিনিস সংজ্ঞায়িত করে নেই। তো এখানে দুই রকম দৈব চলক আছে, একটি হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল বা স্থির দৈব চলক, এবং অন্যটি হচ্ছে কন্টিনিউয়াস বা চলমান দৈব চলক। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল বলতে আসলে আমাদের উপরের সংখ্যায় যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো, যেমন পয়সা উত্তোলনে তুমি 1 অথবা 0 পাবে। এখানে দুইটি ভিন্ন ক্ষেত্র আছে। আমি যখন ছক্কা নিক্ষেপ করি তখন 6টি ফলাফল আসতে পারে। এখন কালকে বৃষ্টি হবে কিনা এই প্রশ্নের দুইটি উত্তর, হয় হ্যাঁ অথবা না। তো সবগুলো ক্ষেত্রে তোমার পরিমাপযোগ্য সংখ্যার ফলাফল আছে। একটি চলমান দৈব চলক
অসীম সংখ্যক ফলাফল নিতে পারে। তো তাহলে একটি ধারাবাহিক বা চলমান দৈর্ঘ্য চলক হবে ঠিক এটি হতে পারে এক্স সমান ইঞ্চিতে কালকের বৃষ্টির একদম সঠিক সংখ্যা। এখন এটি চলমান কেন? তুমি যদি এর কথা চিন্তা করো তাহলে দেখবে এটি অসীম সংখ্যক মান নিতে পারে। কালকে 1 ইঞ্চি বৃষ্টি হতে পারে, আবার 1.1 ইঞ্চিও হতে পারে, অথবা 1.111 অথবা 2.111 ইঞ্চিও হতে পারে। তুমি দেখতে পাচ্ছ তোমার অসীম সংখ্যক সমাধান হতে পারে বৃষ্টির পরিমাপ নিয়ে। আমি এ ব্যাপারে আরও বলবো যখন আমি সম্ভাব্য ঘনত্ব ফাংশন নিয়ে আলোচনা করব। কিন্তু সাধারণভাবে তুমি বলতে পারো আমার অসীম সংখ্যক বৃষ্টির কথা চিন্তা করার দরকার নেই, কারণ কালকে নিশ্চয়ই 100 গ্যালন বৃষ্টি হবে না। তুমি 1 ও 2 ইঞ্চির ভিতর বৃষ্টির যে কোনো মান নিতে পারো। 0 এবং 1-এর ভিতরও অসীম সংখ্যক মান কিন্তু রয়েছে। যে কোনো মানের জন্য তুমি এমন একটি সংখ্যা খুঁজতে পারো যা এটি আসলে শুধু চিন্তা করার জন্য। 0 থেকে 1-এর ভিতর 1/2 এই দুটির ভিতর তুমি সবসময় এমন একটি সংখ্যা পাবে যা এই দুটির অর্ধেক পদ, এবং এমন একটি সংখ্যা যা এই দুটির অর্ধেক পদের সমান। অর্থাৎ যে কোনো দুইটি সংখ্যার মাঝখানে অসীম সংখ্যক সংখ্যা থাকে। বিভিন্ন দৈব চলকের জন্য এর আছে শুধু সসীম সংখ্যক মান। উপরে এগুলোর শুধু 1 ও 0, এর মান 1.1ও নয়, 0ও নয়। আমি এই পার্থক্য করতে পারি। আসলে আমরা কিভাবে সম্ভাব্যতা বন্টনের দিকে দেখছি সেটা কিছুটা ভিন্ন, কিন্তু তারা খুবই সম্পর্কিত। তো ভিন্ন দৈব চলক যেগুলো আমরা এই ভিডিওর শুরুতে দেখেছি তাদের সম্ভাব্যতা বন্টন রয়েছে বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রয়েছে। এখন আমরা ধরি যে x সমান ওই সংখ্যাটি হবে যা একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের পর উপরে থাকে। আবার বলছি, নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের পরে উপরে থাকে। তো আমরা জানি যে প্রতিটি ফলাফল পেতে এখানে 6টি ফলাফল আছে, 1 2 3 4 5 6, এর যে কোনো একটি উপরে থাকতে পারে। তো আমি এখন সম্ভাব্যতা বন্টনটি আঁকছি। তো এখানে সব সম্ভাব্য ফলাফল আছে, আমি একে অনুভূমিক অক্ষে আঁকছি। তো তুমি পেলে একই ফলাফল 1 2 3 4 5 এবং 6। তারপর y অক্ষে বা খাড়া অক্ষে তুমি আঁকলে ফলাফলগুলোর সম্ভাব্যতা, ফলাফলগুলো আসার সম্ভাব্যতা। এখানে সম্ভাব্যতা কি? আমি এখানে রংটা একটু পরিবর্তন করে নিচ্ছি। তো এখানে 1 পাওয়ার সম্ভাব্যতা কত? এটি 1/6। তো আমি এখানে যদি আঁকি 1/6, তো যে কোনো একটি সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা, আমি একে এভাবে বলতে চাইনি, এটা হলো 1/6। এটি একটি হিস্টোগ্রাম অথবা একটি বার চার্টের মতো। এখানে আমার ইচ্ছা হলো ছোট এবং একদম একই উচ্চতার আঁকা। তো এটি আমাদেরকে যেটা বলছে সেটা হলো যে এখানে প্রতিটি হবার সম্ভাব্যতা 1/6। এখন আমার যদি সম্ভাব্যতা বন্টন আঁকতে হতো, আমার যদি দৈব চলক x খুঁজতে হতো, তাহলে x সমান 1 যদি হেড আসে আর 0 যদি টেল আসে। এটি আসলে খুবই সহজ সম্ভাব্যতা বন্টন। তার কারণ এখানে আছে শুধুমাত্র 2টি ফলাফল। তুমি হয় 0 পাবে অথবা 1 পাবে, এবং তুমি একটু খেয়াল করলেই দেখবে যে এই y অক্ষে তুমি সকল সম্ভাব্যতা পাবে, এবং প্রতিটির জন্য যদি এটি একটি নিরপেক্ষ ছক্কা হয় এটি হবে 1/2 সম্ভাব্যতা। তো তুমি এরকম একটি ছোট বাক্স আঁকবে যা তোমাকে বলবে সবগুলো 1/2। তো তোমাদেরকে আবার বলছি, আমি জানি না সম্ভাব্যতা বন্টন ফাংশন অনেকটা এটির মতো দেখায়, এগুলো কিছুটা রান অফ দ্য মিলের উদাহরণের মতো। এখন কি হবে আমার যদি এরকম একটা উদাহরণ থাকে? ধরি আমার কাছে কিছু ছক্কা আছে, এর ওজনের কিছুটা গরমিল আছে, যার জন্য এর ফলাফল 1। আমার আগের সম্ভাব্যতা ছিল 1/6। এখন ধরে নেই যে এখানে কোনো কারণে 2 ফলাফল হওয়া কোনো মতেই সম্ভব না। ধরি যে এখানে আসলে 2 নেই। ধরি 3 পড়ার সম্ভাব্যতা 1/6, 4-এর 1/6 এবং একই রকম 5-এরও 1/6। ধরি যে এখানে 2টি 6 আছে। ধরি আমরা 2 মুছে আরেকবার 6 লিখেছি, তো এখানে 2টি 6।
তো 6 পড়ার সম্ভাব্যতা 2/6। তো এখন আমি মনে করি তোমরা বুঝতে পারছো এখানে সম্ভাব্যতা বন্টন ফাংশনটি কিছুটা মজার হয়ে উঠেছে। অন্যগুলোতে সুষম বন্টন ছিল, অর্থাৎ সবগুলো ফলাফল আসার সম্ভাব্যতা সমান ছিল, একে সুষম বন্টন বলে। আবার এটিও সুষম বন্টন, আর এটি হঠাৎ করে সুষম বন্টন নয়। একের সম্ভাব্যতা 2, 3, 4, 5-এর সমান, 2 অসম্ভব, কিন্তু 6 পড়ার সম্ভাব্যতা বাকিগুলোর চেয়ে দ্বিগুণ। তুমি এখানে জিজ্ঞেস করতে পারো যে এখানে বিভিন্ন ফলাফল পাবার সম্ভাব্যতা কতটুকু। তো তুমি বললে যে x সমান এই সম্ভাব্যতা বন্টন ফাংশনে বর্ণিত অনিরপেক্ষ ছক্কার উপরে যে সংখ্যাটি পড়ে তা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এখানে x সমান 6 হবার সম্ভাব্যতা কতটুকু হবে, তাহলে তুমি বলবে x সমান 6 হবার সম্ভাব্যতা 2/6 অথবা 1/3। এখন আমি যদি বলি এই প্রদত্ত সংখ্যার শর্তে দৈব চলক x এর 5-এর সমান বা তার চেয়ে বড় হবার সম্ভাব্যতা কতটুকু হবে, তুমি ভাববে 5-এর চেয়ে বড় বা তার সমান, কারণ তুমি এর ভিতর 5কে ধরতে চাও। অন্তত আমি তাই করেছি। এটি এই অবস্থা ও এই অবস্থা দুটিকেই ধরে, তাহলে এটি হবে 1/6 যোগ 2/6। তো তুমি বলতে পারো এটি 3/6 অথবা 1/2। তো তোমার যখন সুষম বন্টন থাকে না তখন এটি খুবই মজার হয়ে ওঠে। আমি এগুলো করছি কারণ পরের কিছু ভিডিওতে একটিতে আমরা ভিন্ন থেকে সরে ধারাবাহিক সম্ভাব্যতা বন্টন পড়ব, যাকে বলা হয় সম্ভাব্যতা ঘনত্ব ফাংশন। এরপর আমরা অনেক রকম বন্টন পড়ব, সুষম বন্টন তাদের মধ্যে অন্যতম। এছাড়াও আছে দ্বিপদী সমাবেশ ও সাধারণ বন্টন, যা গসিয়ান বা বেল কার্ভ নামেও পরিচিত। এগুলো আসলে অত্যন্ত সাধারণ জিনিস। যাই হোক, আমার সময় শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।